वाक्यकारं वररुचिं भाष्यकारं पतञ्जलिं पाणिनिं सूत्रकारं च प्रणतोऽस्मि मुनित्रयम्। সকলকে স্বাগত। আচ্ছা, এর আগের ক্লাসে আমাদের কত দূর হয়েছে? মূল ত্রিচৌ এখান থেকে করছিলাম তো, ওই নন্দীগ্রাহী ওইটা হয়েছিল। আচার্যভ্য। হ্যাঁ, নন্দীগ্রাহী পচাদিভ্যো লুণিন্যচঃ দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ স্যার। আচ্ছা, ওই পর্যন্ত হয়েছে তাই তো? আচ্ছা, কোথার থেকে হয়েছিল? স্যার মূল ত্রিচৌ থেকে। মূল ত্রিচৌ থেকে। বলুন সূত্রগুলো একে একে বলুন। এইটা হচ্ছে মূল ত্রিচৌ, মানে ধাতু থেকে মূল আর ত্রিচ এই প্রত্যয় হয়, এটা ছিল মূল ত্রিচৌ। আমরা ওই কারকাহ এই রূপ সাধনের সময় এটা করেছিলাম। তো কৃ আর মূল থাকলে কৃ আর মূল থেকে লকার আর নকার এই দুটো চলে যাচ্ছে, দিয়ে উ থাকছে, তাই কৃ উ এই অবধি হয়েছে। আর ত্রি হলেও শুধু ত্রি থাকছে, চাকার ইত হয়ে যাচ্ছে। আর এর পরের সূত্রটা হচ্ছে ইউগোরানাকাউ। তো ওইখানে হ্যাঁ ইউগোরানাকাউ, এখানে বলছে ইউ আর হু এই দুটো যদি থাকে তাহলে এদের স্থানে আন আর আক এই আদেশ, আনা আর আকা এই আদেশ হবে। তাহলে এখানে আমরা কৃ আর কৃর মূল থেকে কৃ উ হয়েছে। উ আছে, কার স্থানে কি আদেশ হবে বলুন? ইউ এর স্থানে আনা আর উ এর স্থানে আকা। তো আগে মূল ত্রিচৌ থেকে কৃ আর মূল থেকে কৃ উ পেয়েছিলাম, সেখান থেকে এই ইউগোরানাকাউ এইটার জন্য উ এর স্থানে আকা হয়ে যাচ্ছে, তাহলে কৃ আকা এইটা পাচ্ছি। এবার কৃ এখানে বৃদ্ধি হয়ে কার এটা হয়ে যাচ্ছে, তার থেকে কার আকা। হ্যাঁ, কর্তা কিভাবে হচ্ছে? কর্তা এইটাও কর্তৃ এই থেকে হচ্ছে, ক্রি ধাতু থেকে ত্রিচ প্রত্যয় হচ্ছে তাই তো? হ্যাঁ, ক্রি থেকে ত্রিচ হচ্ছে, তারপরে ওই ঋদুষণ পুংসক ইয়ে করেছিলাম। ক্রি ত্রিচ হচ্ছে, তারপর গুণ হয়ে যাবে হ্যাঁ কর্তৃ, এরপর প্রক্রিয়াতে কর্তা। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এই কর্তৃ তারপর প্রক্রিয়াতে কর্তা এরকম দেখালেও হবে। আচ্ছা আচ্ছা। কর্তৃ প্রাতিপদিক যে আসছে এতদূর পর্যন্ত দেখালেই হবে যে কি হচ্ছে, তারপরে প্রক্রিয়া ক্রি আর ত্রিচ, তারপরে ক্রি ত্রি হচ্ছে, আর তারপরে প্রক্রিয়া করে কর্তা। আচ্ছা, তাহলে এইখানে যে তাটা হচ্ছে এই ইউগোরানাকাউয়ের কি, এখানে তো কিছু হচ্ছে না, কিছু হচ্ছে কি? না না, এখানে ইউ নেই তো। হ্যাঁ ইউ তো নেই। হ্যাঁ, ইউ বা হু নেই। ইউ হু থাকলেই ইউগোরানাকো এই সূত্রে প্রবৃত্তি হবে, না হলে হবে না। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তারপরে বলুন। তারপরে হচ্ছে নন্দীগ্রাহী পচাদিভ্য লিউড়িন ন্যাচাহ। তো এখানে বলছে যে নন্দী
বা নন্দ্যাদি ধাতু থেকে লিউ হয়। আর গ্রাহী যেটা গ্রাহ্যাদি থেকে নিনি হয়। আর পাচাদি থেকে আচ প্রত্যয় হয়। হ্যাঁ, তো নന്ദ്যাদেহে ল্যুः গ্রাহ্যাদেহে ণিনিः পচাদেহে আচ স্যাৎ। যেরকম উদাহরণ আছে নন্দয়তি ইতি নন্দনঃ, কিভাবে নন্দনঃ রূপ হচ্ছে বলুন? নন্দী আর লিউ এইটা নেব। হুম তো এখানে লিউ এর জায়গায় ইউ হচ্ছে হুম নন্দী ইউ। হুম এবারে ইউ তো আগে আহ, ইউ এর জায়গাতে কি হবে এখানে? আনা আগে ইউবর্ণাক ওই সূত্রের দ্বারা অন আদেশ হয়ে যাবে, তাহলে হ্যাঁ অন হচ্ছে হ্যাঁ নন্দী অন। এর আগে হ্যাঁ নেরানীতি সূত্রের দ্বারা ইকারের লোপ হয়ে যাবে, বলুন। হ্যাঁ, এখানে ইকার লোপ হয়ে যাচ্ছে, তাই নন্দা আন্না এইটা হচ্ছে। উম, তাহলে দিয়ে তারপরে নন্দনা এই রূপটা পেয়ে যাচ্ছি। হুম এবার আর কি গ্রাহ্যাদি হচ্ছে আহ এরপরে হচ্ছে গ্রাহী। স্থায়ী। স্থায়ী নৃণী প্রত্যয়ান্ত রূপ আছে স্থায়ী, বলুন হ্যাঁ, স্থায়ী রূপ স্থায়ী আছে। কিভাবে হবে? স্থায়ী হচ্ছে স্থা আর ঋণী। তো ঋণী থেকে আহ উম, আহ, ইন হচ্ছে। আর এখানে তো উম, ইউ আর মাঝখানে একটা ইক আদেশ হচ্ছে না, ইউক। আতয়ুক চিণকৃতো। হ্যাঁ, ইউক একটা আদেশ হচ্ছে ওটা। আতয়ুক চিণকৃতো সূত্রের দ্বারা তাই ইউকাগম জন্য হয়ে যাবে হুম, স্থা ইয় ই, হ্যাঁ সরি তাহলে ইন, স্থা স্থা ইয় ইন, স্থা ইন, হ্যাঁ স্থা আম, ইয় আচ্ছা ইন। তাহলে স্যার ওই যেটা ইউক আদেশ থেকে উ আর কটা ইত হয়ে যাচ্ছে বলে ইয়কার থাকছে, নাকি খালি কা চলে গিয়ে ইউ হয়ে আবার ইউ বড় না কাউ হবে? না 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 না, এখানে দেখুন কি আছে। প্রক্রিয়াটা প্রক্রিয়াটা লিখে দেওয়া আছে, দেখুন। হুম, স্থা ইন, ইন কোথা থেকে আসছে? এই নন্দীগ্রাহী এখানে যেটা স্থা ছিল ওইটা ঋণী ছিল, হ্যাঁ, সেই নিনি ঋণীর থেকে থেকে ইন হয়েছে। অনুবন্ধ লোপ করে ইন আসছে। হুম, এরপর এখানে ইউকাগম হবে, আত ইউক চিণকৃত হয়ে সূত্রের দ্বারা এখানে ইউকাগম হচ্ছে, অনুবন্ধ লোপ করে দেওয়ার পরে ইকার মাত্র এখানে থাকছে। ও তাহলে স্থা ইয় ইন, স্থায়ীন, এরপর হ্যাঁ প্রক্রিয়াতে স্থায়ী। হ্যাঁ। আচ্ছা, পচহ কিভাবে হচ্ছে বলুন? পচতি পচহ। পাঁচটা তো ওই পাঁচটা হচ্ছে আহ, আজ হবে এখানে। আজ প্রত্যয় হবে, কারণ পাঁচাদি ধাতু। হুম, তাহলে পাঁচ আর আচ, তাহলে পচ আচের থেকে অ, আকার। হ্যাঁ, হ্যাঁ পচ অ থাকছে, তাই পচ, পাঁচ পাঁচা। হ্যাঁ, এরপর পচহ। হ্যাঁ আচ্ছা, এখানে একটা লাইন ছিল যে পচাদির আকৃতিগণ। আকৃতিগণ বলতে কি বোঝানো হয়? ও একই দেখতে হয়, যেটা সমান রূপ, যেটা গুণ দেওয়া হয় একই রূপ হবে। সমান আকৃতি, আকৃতি বলতে এখানে সমান আকৃতি বলতে এখানে সমান রূপকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? তাহলে হ্যাঁ পচহ ইত্যাদি যে রূপ আছে এগুলো যদি একই ধরনের রূপ হয়, তাহলে সেই সমস্ত রূপগুলোকে পচাদিগণে বা সেই সমস্ত শব্দগুলোকে পচাদিগণে ধরতে হবে, যে এই শব্দগুলোর পাঠও পচাদিগণে আছে, ঠিক আছে? পচাদিগণে এদের গ্রহণ না হলেও আকৃতির দৃষ্টিতে সমান আকৃতির জন্য এগুলোকে পচাদিগণে গ্রহণ করা হচ্ছে। বোঝা গিয়েছে?
হ্যাঁ স্যার। স্যার ওই আকৃতি গণটা কি খালি পচাদির জন্যই বলা আছে না না? না 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 না, অনেক অনেক স্থানেই দেখবেন আসবে আকৃতিগণ। আকৃতিগণ বলতে সমান আকৃতি সমান রূপ দেখে যে গণটাকে নির্মাণ করা হয় তাকে বলা হচ্ছে আকৃতিগণ। আকৃত্য আকৃত্যা গণ্যতে ইতি আকৃতিগণঃ, আগে এসেছিল বলেছিলাম। হ্যাঁ। ঠিক আছে, আকৃত্যা গণ্যতে ইতি আকৃতিগণঃ, সমান রূপ দেখে যেখানে গণের নির্ধারণ করা হয় তাকে আকৃতিগণ বলা হচ্ছে। আজকেও আসবে, আজকের ক্লাসেও আছে আকৃতিগণের ব্যাপারটা আসবে। ঠিক আছে। হ্যাঁ স্যার, মানে পাঁচ মানেটাকে নিয়ে আমরা ইয়ে করছি না, ওই না না পচাদি না। গণে যারা আছে তাদের কথা হ্যাঁ বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। মানে তার জন্য এই মন্ত্রীটাও বলেছিলেন, মন্ত্রীটা কি ওই আহ গ্রহ এই তার ভেতরে আকৃতিগণে আছে? না 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 না, গ্রাহী স্থায়ী মন্ত্রী কেননা এখানে বলা হয়নি, যে শুধুমাত্র বলা হচ্ছে যে পচাদিহি আকৃতিগণ। হুম। ঠিক আছে, পশ্চাদি যে গণ আছে সেটা হচ্ছে আকৃতিগণ, মন্ত্রী গ্রাহী স্থায়ী ইত্যাদি নয়। সব আকৃতিগণ যদি বলে দেওয়া হয় তাহলে হবে না। ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। এর পরের সূত্র হচ্ছে ইগুপধ হ্যাঁ জ্ঞাপ্রিকিরহ কহ। হ্যালো। স্যার, হ্যাঁ একটা প্রশ্ন ছিল। এই হ্যাঁ যে বলুন। পাচাহার রূপটা আমরা যেটা পেলাম, এটা কি পাঁচ ধাতুর তা প্রত্যয়ের যে পাচাহা রূপ পাই সেটাই কি এইভাবে পাচ্ছি? পচ ধাতু থেকে ত প্রত্যয় করলে পচহ হয় না, পক্বহ হয়। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ। পক্বহ। বাহ। পচো ও বহ বলে একটা সূত্র আছে, সেখানে ওকার আদেশ হয়ে যায়, আচ্ছা পক্বহ আচ্ছা। হয়। আচ্ছা, সেটা আলাদা, এখানে অচ প্রত্যয় করে পচহ করা হচ্ছে। ঠিক আছে এইরকম স্যার। পচহ বদহ ইত্যাদি যদি একই ধরনের রূপ হয় তাহলে সেগুলোকে আমরা আকৃতিগণে মানবো। পচাদি আকৃতিগণ যে, সেই আকৃতিগণে সেগুলো গ্রহণ করব, পচাদিগণে গ্রহণ করব। ঠিক আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝেছি এবার। আচ্ছা, স্যার এইগুলো যে হলো আচ্ছা, এটা এবারে এটা কি ধাতু থাকলো না এটা কৃদন্ত হলো, এটা কি হচ্ছে? উম, এখন হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ বলছি হ্যাঁ, কৃদন্ত আহ, কৃদন্ত, ধাতু নয়। মানে এখন ওটা কোনো শব্দের মতন হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পচতি ইতি পচহ, ইহ পচতি সহ জনঃ পচহ। ও, আর এর মানে হচ্ছে কি যে রান্না করে হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, যে রান্না করে তাকে বলা হচ্ছে, আচ্ছা। মানে যে পাক করে তাকে বলা হচ্ছে পাচকহও হয়, হ্যাঁ। আবার পচহও হয়। ও, ঠিক আছে। আচ্ছা, এরপরের সূত্র হচ্ছে ইগুপধ জ্ঞাপ্রিকিরহ কহ। ইগুপধ জ্ঞাপ্রিকিরহ কহ। সূত্রে দুটো পদ আছে, ইগুপধ জ্ঞাপ্রিকিরহ আর কহ। ইগুপধ জ্ঞাপ্রিকিরহ পঞ্চমী এক বচনান্ত পদ, কহ প্রথমা এক বচনান্ত পদ। ইগুপদ জ্ঞাপ্রিকিরহ কহ, এখানে অ্যাকচুয়ালি সমাস করা আছে। ইগুপধ জ্ঞা, ইগুপধশ্চ জ্ঞা চ প্রি চ ক্রি চ, ইগুপধ জ্ঞা প্রি কির, তস্মাৎ ইগুপধ জ্ঞা প্রি কিরহ। সমাহার দ্বন্দ্ব করে দেওয়া হয়েছে এখানে, সূত্র বলে এখানে সূত্রে আহ আহ, সমাহার দ্বন্দ্ব করলে এক বচন হয়, জ্ঞাপ প্রি কির হচ্ছে এই জন্য এক বচন, তারপর কিরহ, পঞ্চমীর এক বচন আছে বলে কিরহ। হুম, তাহলে ইগুপধ জ্ঞাপ্রি কিরহ কহ। আর এখানে ধাতোঃ প্রত্যয় পরশ্চ ইত্যাদি সূত্রের অধিকার তো আসছেই, এর পিছনে যে সূত্রগুলো আছে সেই সমস্ত সূত্র অধিকার এখানে আসছে, ধাতোঃ প্রত্যয় পরশ্চ। ইগুপধ জ্ঞাপ্রিকিরহ কহ। ইগুপধ শব্দের অর্থ হচ্ছে ইক উপধা যস্য সহ ইগুপধঃ। ইক উপধা যস্য সহ ইগুপধঃ, তার মানে ইক যার উপধা তাকে বলা হচ্ছে ইগুপধঃ।
ইক বলতে কি এখানে? ইক বলতে এখানে প্রত্যাহার গ্রহণ করা হচ্ছে। তার মানে কি থাকবে? ই, উ, রি, রি ইত্যাদি বর্ণ এখানে থাকবে, ইত্যাদি বর্ণের এখানে গ্রহণ হবে। তাহলে এই সমস্ত বর্ণগুলো যদি উপধায় থাকে তাকে আমরা ইগুপধ বলতে পারি। সেই রকম ইগুপধ যদি ধাতু হয়, জ্ঞা ধাতু হয়, প্রি ধাতু হয় এবং ক্রি ধাতু হয়, তাহলে সেই সমস্ত ধাতু থেকে কহ প্রত্যয়ের বিধান করা হচ্ছে, ক প্রত্যয় বিধান করা হচ্ছে। এটাই বলা হচ্ছে এভ্যঃ কহ স্যাৎ। এভ্যঃ মানে ইগুপধ জ্ঞা প্রি ক্রি ইত্যেতেভ্যঃ ইত্যেতেভ্যঃ ইগুপধেভ্যঃ জ্ঞা ধাতোঃ প্রি ধাতোঃ ক্রি ধাতোশ্চ কহ প্রত্যয়ः ভবতি। কোন প্রত্যয়ের বিধান করা হচ্ছে? না, এখানে ক প্রত্যয়ের বিধান করা হচ্ছে। তাহলে ধাতু যদি ইগুপধ হয়, জ্ঞা ধাতু হয়, প্রি ধাতু হয় অথবা ক্রি ধাতু হয়, তাহলে সেই সমস্ত ধাতুর থেকে এখানে ক প্রত্যয়ের বিধান করা হচ্ছে। এটাই ভিত্তিতে বলা হচ্ছে এভ্যঃ কহ স্যাৎ। এভ্যঃ মানে হচ্ছে ইগুপধ জ্ঞা প্রি ক্রি ইত্যেতেভ্যঃ কহ প্রত্যয়ः স্যাৎ। যেরকম বুধঃ, কৃষঃ, জ্ঞঃ, প্রিয়ঃ, কিরঃ, ইগুপদ একটা ধাতু এখানে বলা হয়েছে, কৃষঃ আর একটা ইগুপদ ধাতু আছে, জ্ঞা ধাতুর থেকে জ্ঞঃ, প্রি ধাতুর থেকে প্রিয়ঃ, ক্রি ধাতুর থেকে কিরঃ রূপ হয়েছে। একে একে আমরা রূপগুলো দেখব। প্রথমে হচ্ছে বুধঃ। এখানে বুধ অবগমনে ধাতু আছে, তার থেকে কি হচ্ছে? বুধ ধাতু থেকে ক প্রত্যয়ের বিধান করা হচ্ছে। ইগুপধ জ্ঞা প্রিকিরহ কহ। কেন এখানে এই বুধ ধাতু থেকে ক প্রত্যয় হচ্ছে বলুন তো? বুধ, এটা তো ইগুপধা। হ্যাঁ, হ্যাঁ, ইগুপধা ইগুপধ কেন? মানে ওই উপধাতে ইক আছে, মানে লাস্টের আগেরটা উকার আছে তো, হ্যাঁ, ওটা উপধা। ইগুপধ এবার ইগুপধ বলতে আমরা জানি অলন্ত্যাৎ পূর্ব উপধা। উপধা কার সংজ্ঞা? অন্তিম বর্ণের পূর্ববর্তী যে বর্ণ তাকে আমরা উপধা বলি। তাহলে বুধ এখানে ধয়ের আগের বর্ণ হচ্ছে উকার, উকার এখানে ইক, তাই ইগুপধ জ্ঞা প্রিকিরহ কহ এই সূত্রের দ্বারা এখানে ক প্রত্যয় হচ্ছে। অনুবন্ধ লোপ করে কি হবে? বুধ অ, বুধ, এরপর প্রক্রিয়াতে যেরকম আমাদের হয় বুধ রাম শব্দের মতো বুধ। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা স্যার, মানে এখানে যার ভেতরে বুধা পড়ছে তা- নাকি না না এটা? না না না, এখানে এটা হচ্ছে ইগুপধ ধাতু। উপধাতে ও, ইক বর্ণ আছে, উকার ইক সঙ্গক বর্ণ। হ্যাঁ তাহলে হ্যাঁ। ইগুপদ যেহেতু ধাতু, সেই জন্য ইগুপদ জ্ঞাপ প্রক্রিয়া হয় সূত্রের দ্বারা এখানে ক প্রত্যয় হয়ে যাচ্ছে, তারপর প্রক্রিয়াতে বুধ। ও, তার বোঝা মানে গিয়েছে? সূত্রটা চারটে কন্ডিশন, মানে চারটে পসিবল হতে পারে, মানে হয় ইগুপথা হবে, না হলে না হবে, না হলে হ্যাঁ প্রি হবে, নাহলে কি হ্যাঁ কি হবে। ও হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এরপরে আছে কৃষহ। হ্যাঁ, কৃষ ধাতু থেকে এখানেও ক প্রত্যয় হবে। ঠিক আছে, যেহেতু রিকারও ইগুপধের মধ্যে পড়ে, কৃষ ধাতু ইগুপধ ধাতু, হ্যাঁ, ইকের মধ্যে রিকারও পড়ে, এই জন্য এখানেও কৃষ আ, কৃষ, কৃষহ। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। হুম। আচ্ছা, হ্যাঁ। এরপরে কি আছে? জ্ঞ। জ্ঞ, জ্ঞা ধাতু থেকে ক প্রত্যয় হচ্ছে, যেহেতু সূত্রেই বলা আছে ইগুপধ জ্ঞা প্রিকিরহ কহ, জ্ঞা ধাতু থেকেও ক প্রত্যয় হবে, তাহলে জ্ঞা অ, তাই তো?
আকারান্ত ধাতু আছে, এই জন্য কি হবে? আতো লোপ ইটি চ, এই সূত্রের দ্বারা আকারের লোপ হয়ে যাবে। আতো লোপ ইটি চ, এই সূত্রের দ্বারা আকারের লোপ হয়ে গেলে কি হবে? জ্ঞ অ, বর্ণ সম্মেলন করে দিলে হয়ে যাবে জ্ঞ। এরপর প্রক্রিয়াতে জ্ঞ। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আতো লোপ ইটি চ সূত্রের দ্বারা আকারের, ধাতুতে যে আকার আছে তার লোপ হয়ে যাচ্ছে। তারপরে যা প্রক্রিয়া একই আছে, কিছুই বিশেষতা এখানে নেই। স্যার, আচ্ছা, হ্যাঁ বলুন। তার মানে এই যে বুধাহা রূপটা পেলাম, এটা বুধা শব্দের যে প্রথমার এক বচন, সেই রূপটা বুধ ধাতু থেকে কি করে এলো, সেটাই হুম, কাপ্রত্যয় দিয়ে এলো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। এরপরে আছে প্রিয়ঃ। প্রি ক, প্রি অ। বোঝা গিয়েছে? প্রিয়, এখানে একটা সূত্র আছে, অচিষ্ণু ধাতু ভ্রুবাম বিয়োর ইয়ং উবঙ্গো। কি সূত্র? অচিষ্ণু ধাতু ভ্রুবাম বিয়োর ইয়ং উবঙ্গো। এই সূত্রের দ্বারা কি হবে? এখানে ইয়ং আদেশ হয়ে যাবে। অচি স্নু ধাতু ভ্রুবাম বিয়োর ইয়ং উবঙ্গো, সূত্র থেকে কি হবে? এখানে ইয়ং আদেশ হয়ে যাবে। সূত্রের অর্থ কি? স্নু প্রত্যয়ান্তস্য ইবর্ণ উবর্ণান্ত ধাতোঃ ভ্রু ইত্যस्य চ অঙ্গस्य ইয়ং উবঙ্গৌ আদেশৌ স্তः अजादौ प्रत्यये परे। स्नु प्रत्ययान्तस्य इवर्णोवर्णान्त धातोः भ्रू इत्यस्य च अङ्गस्य इयङ उबङौ आदेशौ स्तः अजादौ प्रत्यये परे। ইবর্ণান্ত ধাতু হলে কি হবে? ইয়ং আদেশ হবে। উবর্ণান্ত ধাতু যদি হয় তাহলে উবং আদেশ হবে। তাহলে ইবর্ণান্ত ধাতু এখানে আছে বলে কি হবে? তার স্থানে ইয়ং আদেশ হয়ে যাবে। ইয়ং অ। বোঝা গিয়েছে? প্র ইয়ং অ, অনুবন্ধ লোপ করলে কি হবে? প্র ইয় অ, প্রিয়। তারপর যেরকম আমাদের প্রক্রিয়া আছে প্রিয়। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। প্রিয় এর অর্থ হচ্ছে প্রীণাতি ইতি প্রিয়, ইহ প্রীণাতি সহ প্রিয়। তাহলে প্রি ধাতু থেকে এখানে গুপধ জ্ঞাপ প্রিকিরহ কহ সূত্র থেকে প্রত্যয় হলো, অনুবন্ধ লোপ করে প্রি অ। এরপর অচিষ্ণু ধাতু ভ্রুবাম বিয়োর ইয়ং উবঙ্গ, এই সূত্রের দ্বারা প্রি এর কি হচ্ছে? ইয়ং আদেশ হয়ে যাচ্ছে। হ্যাঁ, স্নু প্রত্যয়ান্তস্য ইবর্ণ উবর্ণান্তস্য ধাতোঃ ইয়ং উবঙ্গৌ আদেশৌ স্তঃ অজাদৌ প্রত্যয়ে পরে। অজাদি প্রত্যয় যদি পরে থাকে তাহলে স্নু প্রত্যয়ান্ত শব্দের এবং ইবর্ণান্ত উবর্ণান্ত যে ধাতু তাদের স্থানে যথাক্রমে ইয়ং এবং উবং আদেশ হবে। যদি ইবর্ণান্ত ধাতু হয় তাহলে ইয়ং আদেশ হবে, যদি উবর্ণান্ত ধাতু হয় তাহলে উবং আদেশ হবে। এখানে অজাদি প্রত্যয় পরে আছে বলে ইবর্ণান্ত ধাতু তার স্থানে ইয়ং আদেশ হয়ে যাচ্ছে। প্র ইয় অ, প্রিয় প্রিয়। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে কি বলা হয়েছে? ক্রি। ডবল রি আছে, ঠিক আছে। ক্রি থেকে ক প্রত্যয়, ক্রি ধাতু থেকে ক প্রত্যয়ে ইগুপদ জ্ঞাপ প্রিকিরহ কহ, ক্রি ধাতু থেকেও ক প্রত্যয়ের বিধান আছে সূত্রের দ্বারা।
সেটাই এখানে হচ্ছে কৃ ধাতু থেকে ক প্রত্যয়ের বিধান করে কৃ ক। এরপর এখানে কি হবে, অনুবন্ধ লোপ করে দিলে হয়ে যাবে কৃ অ, তাই তো। এখন কি হবে, ঋত ধাতু এই সূত্রের দ্বারা রিকারের স্থানে ইত আদেশ হবে, ইকার হবে, রিকারের স্থানে ইকার হবে। তার মানে রিকারের স্থানে ইকার হয়ে যাবে ইর, যেহেতু রপরকরণ হয়ে যাবে। এরপর অকার তো আছে, তাহলে কির অ, কির, কিরহ। ঋত ইত ধাতু এই সূত্রের দ্বারা কি হবে, রিকারের স্থানে ইত আদেশ হবে। ইত মানে ইকার, হ্রস্ব ইকারের আদেশ করা হবে এখানে। আর রিকারের স্থানে হ্রস্ব ইকারের আদেশ করা হচ্ছে এখানে কির, কিরহ। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে ইগুপথ জ্ঞাপ প্রিকিরহ কহ সূত্রের অর্থ বোঝা গিয়েছে, উদাহরণগুলো সব। হ্যাঁ হুম, স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা। সূত্রের অর্থ বলুন তো। স্যার, এই তো যদি এক উপধ জ্ঞা প্রি ক্রি এই যদি ধাতুগুলো হয় তাহলে ক প্রত্যয় হয় যায়। হুম, যেরকম বুধাটা ইকুবোধা, তার জন্য বুধা কা থেকে বুধাহা পেয়েছি। হুম, ঋষাহাটাও ইকুবোধা, কারণ রিকার ইক। তারপরে যা আছে সেইটা তো বলাই আছে, এটাতেও উম, কা হবে, তাই জন্য ঞা আ। তারপরে এখানে আকারের লোপ হচ্ছে বলে ওই ঞা থেকে ঞা হয়ে যাচ্ছে, তাই সেখান থেকে ঞাহা হচ্ছে। হ্যাঁ। আর আচ্ছা, শেষের শেষে এর পরেরটা বলুন, প্রিয় কিভাবে হচ্ছে। প্রিয়াহা হচ্ছে প্রি আর আ, এটা হুম, আচিষ্ণু আচিষ্ণু অচিষ্ণু ধাতু ধ্রুবাম, আচিষ্ণু ধাতু। অচিষ্ণু ধাতু ধ্রুবাম। আচ্ছা, সূত্রটা কি লিখে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ স্যার, লিখে লিখে দিলে একটু ভালো। আচ্ছা, সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ স্যার। अचिष्णु धातु ध्रुवम यो यो यंग উবাং আদেশ হচ্ছে, এটা বুঝতে পেরেছি। अचिष्णु धातु भ्रुवाम, अचिष्णु धातु भ्रुवाम ब्योरियং উবঙ্গো। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ইয়কার একটা হবে কেন, ব্যোরিয়ং উবঙ্গো। ব্যোহ মানে ওই ইকার তো ইয়াং বকার, আর সরি, ব্যোহ মানে ইকার উকারয়োহ। অচিষ্ণু ধাতু ভ্রুবাম ব্যোর ইয়ং উবঙ্গো। ইকারান্ত হলে তার থেকে ইয়ং আদেশ হবে, উকারান্ত হলে উবং আদেশ হবে। আচ্ছা, এরপরে কিরহ, এখানে একই ধরনের আমাদের রূপ। বিশেষতা হচ্ছে এখানে ঋতই ধাতু এই সূত্রের দ্বারা দীর্ঘ রিকারান্ত যে ধাতু তার স্থানে ইদাদেশ হবে। এরপর উড়ন রপরহ রপরকরণ করে ইর হয়ে যাবে কিরহ। হ্যাঁ। আচ্ছা, এরপরে আছে আতশ্চোপসর্গে। আতশ্চোপসর্গে, আতহ চ উপসর্গে, আতহ চ উপসর্গে। তিনটে পদ আছে এখানে, আতহ পঞ্চমী একবচনান্ত, চ অব্যয়, এবং উপসর্গে সপ্তমী একবচনান্ত।
এখানে ধাতুঃ প্রত্যয়ঃ পরশ্চ ইত্যাদি সূত্রের অনুবৃত্তি যে অধিকার অনুবৃত্তি যেরকম আসছিল ঠিক একইভাবে আসবে এখানে। তাহলে উপসর্গ যদি উপপদে থাকে তাহলে আতহ, আতহ এটা হচ্ছে ধাতুর বিশেষণ, আতহ হচ্ছে ধাতুর বিশেষণ। তাহলে বিশেষণ আছে তাই কি হবে তদন্ত বিধি, তাহলে আদন্তাৎ ধাতোঃ, আদন্তাৎ ধাতোঃ। উপসর্গ যদি উপপদে থাকে সপ্তমী আছে তাই উপসর্গে উপপদে আদন্তাৎ ধাতোঃ। আর আগের সূত্র থেকে কহ এর অনুবৃত্তি হবে এখানে, ওটা লেখা এখানে উচিত ছিল, মিস্টেক হয়ে গেছে। কহ এর অনুবৃত্তি হবে, তাহলে উপসর্গে উপপদে আদন্তাৎ ধাতোঃ কহ প্রত্যয়ঃ স্যাৎ। উপসর্গ যদি উপপদে থাকে তাহলে আদন্ত ধাতুর থেকে ক প্রত্যয়ের বিধান করা হচ্ছে এই সূত্রের দ্বারা। উপসর্গে উপপদে, উপপদ বলতে সমীপ উচ্চারিত পদ, ঠিক আছে। উপপদের যদিও অন্য অর্থ আছে, তত্র উপপদম সপ্তমী স্তমের সূত্রের দ্বারা উপপদ সংজ্ঞা করা হয়। উপপদ কাকে বলা হয় সেটা আমরা ডিটেলসে পরে দেখব, কিন্তু এখন স্বাভাবিকভাবে সমীপ উচ্চারিত যে পদ তাকে উপপদ জানলেই হবে, ঠিক আছে। উপপদ একটা, উপপদ হচ্ছে একটা সংজ্ঞা, তত্র উপপদম সপ্তমী স্তমের দ্বারা উপপদ সংজ্ঞা করা হয়, সেখানে জানবো উপপদ ডিটেলসে কাকে বলা হয়। এখন সমীপ উচ্চারিত যে শব্দ তাকে উপপদ আমরা জানবো। তাহলে উপপদ যদি উপসর্গ যদি উপপদে থাকে তাহলে কি আদন্ত ধাতু থেকে আমাদের ক প্রত্যয়ের বিধান করতে হবে, বা ক প্রত্যয়ের বিধান এই সূত্রের দ্বারা বলা হচ্ছে। উপপদ উপসর্গ যদি উপপদে থাকে তাহলে আদন্ত ধাতু থেকে ক প্রত্যয়ের বিধান করা হচ্ছে। প্রজ্ঞঃ শুক্লঃ, প্রজ্ঞঃ শুক্লঃ। প্রজ্ঞঃ রূপ সাধন করব, প্রজ্ঞঃ। তাহলে প্র উপসর্গ পূর্বক জ্ঞা ধাতু থেকে কি হবে ক প্রত্যয়ের বিধান করা হবে, তাই তো? ক প্রত্যয় হবে এখান থেকে। স্যার এইটার এই হ্যাঁ আত্মস্য এখানে থেকে তো হবে, কিন্তু ওই মেন ছিল কোনটা এই সূত্রে, মানে জ্ঞা ধাতুটা ছিল তার আগে প্রা আমি বসিয়েছি। হ্যাঁ, প্র শব্দটা হচ্ছে উপপদ, উপসর্গ। তাহলে এখানে হ্যাঁ উপসর্গ উপপদে আছে, প্রয়ের উপসর্গ সংজ্ঞা কোন সূত্রে দ্বারা? उपसर्गाः क्रियायोगे, प्रादयः क्रियायोगे उपसर्गसंज्ञाः भवन्ति। प्रादयः बोलते प्रपरा अपसम अनुअवनिस्निर्दुस्तुर्बियांग नी अधि अपि परियुत सु उत अभिप्रति परियुप, এই যে 22টা আছে প্রাদি, তাদের ক্রিয়া যোগে ধাতুর যোগে তাদের উপসর্গ সংজ্ঞা হয়, ঠিক আছে। আগে এসেছে সূত্রটা। এখানে প্র হ্যাঁ হ্যাঁ হচ্ছে উপসর্গ সংজ্ঞক, উপপদে আছে, তার জন্য কি আকারান্তাৎ আদন্তাৎ ধাতু হো, আকারান্ত ধাতু হচ্ছে জ্ঞা ধাতু, আদন্ত ধাতু। তাহলে আদন্ত ধাতু থেকে এখানে ক প্রত্যয়ের বিধান করা হচ্ছে। সূত্রে বলা হয়েছে উপসর্গে উপপদে আদন্তাৎ ধাতু হো কহ প্রত্যয়ঃ ভবতি। উপসর্গ যদি উপপদে থাকে তাহলে আদন্ত ধাতুর থেকে ক প্রত্যয়ের বিধান করা হবে। এখানে উপসর্গ উপপদে আছে তাই আদন্ত ধাতু থেকে ক প্রত্যয়ের এখানে বিধান করা হয়েছে। বিধান করে কি হবে, অনুবন্ধ লোপ করে প্রজ্ঞা অ, এরপর আতো লোপ টিচ সূত্রের দ্বারা প্র আকারান্ত ধাতুর যে আকার আছে তার লোপ হয়ে গিয়ে প্রজ্ঞ অ, প্রজ্ঞ প্রজ্ঞ।
বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে প্রজ্ঞঃ শুক্লঃ রূপটা কিভাবে হবে বলুন তো? শুক্লঃ, আচ্ছা প্রজ্ঞঃ এর অর্থ হচ্ছে প্রজানাতি ইতি প্রজ্ঞঃ, প্রকৃষ্টেন যহ জানাতি, যে বেশি কিছু জানে, অনেক বেশি কিছু যিনি জানেন তাকে প্রজ্ঞঃ বলা হয়। হুম, শুক্লঃ, সু উপসর্গে গ্লা ধাতু, সু গ্লা ক, কেন হচ্ছে এখান থেকে ক প্রত্যয় বলুন তো? হুম, গ্লাটা তো আগান্তা ধাতু, আর হ্যাঁ, তার সমীপে উপপদে উপসর্গ সু আছে, তাই জন্য হুম, এই যে এটা করলাম আতাশ চোপসর্গে এই সূত্রের দ্বারা ক প্রত্যয় হচ্ছে। হুম, সু গ্লা ক, এরপর কি হবে বলুন? স্যার এখানে সু গ্লাটার ইয়ে গ্লা চলে যাবে। অ, হ্যাঁ, সু গ্লা অ, সু গ্লা, শুক্ল, শুক্লঃ, বোঝা গিয়েছে? হুম, হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে সূত্রের অর্থ বুঝতে পেরেছেন? শুক্লঃ প্রজ্ঞঃ কিভাবে হচ্ছে, আতশ্চ উপসর্গে, উপসর্গে উপপদে আদন্তা ধাতোঃ কः প্রত্যয়ः ভবতি, উপসর্গ যদি উপপদে থাকে তাহলে আদন্ত ধাতুর থেকে কি হবে, ক প্রত্যয়ের বিধান করা হচ্ছে। আচ্ছা, আচ্ছা, এইটার মানে আছে কিছু, এই সুগলাহাটা কি মানে? হ্যাঁ, শুক্লঃ শব্দের অর্থ হচ্ছে সুষ্ঠু গ্লায়তি ইতি শুক্লঃ, গ্লই ধাতুর হচ্ছে হর্ষক্ষয় অর্থ, মানে যে খুব ক্লান্ত তাকে শুক্লঃ বলা হচ্ছে। ও, তো শুক্লঃ, গ্লা মানে ক্লান্তি। ক্লান্ত, ক্লান্ত, টায়ার্ড। হ্যাঁ স্যার, মানে এই গ্লা ধাতুটা মানে কি? শুক্লঃ শব্দের অর্থ হচ্ছে যে খুব টায়ার্ড তাকে বোঝানো হচ্ছে শুক্লঃ। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরের সূত্র হচ্ছে গেহে কাহ, গেহে কাহ, সূত্রে দুটো পদ আছে, গেহে হচ্ছে একটা পদ আর একটা হচ্ছে কহ। গেহে সপ্তমী একবচনান্ত, কহ প্রথমা একবচনান্ত। এখানে গ্রহঃ ধাতুঃ প্রত্যয়ঃ পরশ্চ ইত্যাদি সূত্রের অনুবৃত্তি আসছে। অ্যাকচুয়ালি এখানে বিভাষা গ্রহঃ এই সূত্র থেকে গ্রহঃ পদের অনুবৃত্তি করা হচ্ছে, এবং ধাতুঃ প্রত্যয়ঃ পরশ্চ ইত্যাদি সূত্রে যেরকম অধিকার ছিল সেটা তো আছেই। তাহলে গেহে কহ গ্রহঃ ধাতুঃ প্রত্যয়ঃ পরশ্চ, এতগুলো সূত্রে এতগুলো পদ আছে। হুম, গ্রহঃ ধাতুঃ গেহে कः प्रत्ययः परश्च भवति, ग्रहः धातोः गेहे कः प्रत्ययः परश्च भवति, গ্রহ ধাতু থেকে কি হবে, ক প্রত্যয়ের বিধান করা হবে। কোন পরিস্থিতিতে বলা হচ্ছে, গেহে কর্তরি, গেহরূপ অর্থ, গেহ মানে হচ্ছে গৃহম, বাড়ি, ঘর। তাহলে ঘর, কর্তরি অর্থে ঘরকে যদি বোঝায় তাহলে সেই অর্থে গ্রহ ধাতু থেকে ক প্রত্যয়ের বিধান করা হবে। হুম, কর্তৃ অর্থে ঘর এই অর্থ যদি বোঝায় তাহলে কি হবে,
গ্রহ ধাতু থেকে ক প্রত্যয়ের বিধান করা হবে। এটাই বলা হচ্ছে গেহে কর্তরি গ্রহে হে কহ স্যাৎ। গেহে কর্তরি গ্রহে হে কহ স্যাৎ। गेहे कर्तरी, गेहे कर्तरी अर्थे गृह रूपे कर्तरी अर्थे ग्रह धातोः कः प्रत्ययः भवति। ग्रह धातु থেকে ক প্রত্যয় হবে যদি কর্তা গেহ অর্থ বোঝায়। কিভাবে গেহ অর্থ কর্তা বোঝাচ্ছে সেটা আমরা আগে দেখব, ঠিক আছে। এখন গৃহম এই যে রূপটা আছে এখানে গ্রহ ধাতু থেকে গ্রহ ধাতু থেকে ক প্রত্যয়ের বিধান করা হচ্ছে গ্রহ অ, ঠিক আছে। গ্রহ অ এর দ্বারা এখানে ক প্রত্যয়ের সরি গ্রহে গেহে কহ এই সূত্রের দ্বারা ক প্রত্যয়ের বিধান করা হচ্ছে গ্রহ অ। এরপর এখানে গ্রহিজ্যা বৈবেধি ইত্যাদি একটা সূত্র আছে, সেই সূত্রের দ্বারা কি হবে এখানে সম্প্রসারণ হবে। সম্প্রসারণ, সম্প্রসারণ কাকে বলা হয় জানেন? বাড়ানো? না, সম্প্রসারণ হচ্ছে একটা সংজ্ঞা। ইজ্ঞানু সম্প্রসারণম, ইজ্ঞানু সম্প্রসারণম। ইগ বর্ণের স্থানে ইয়ন বর্ণের আদেশকে বলা হয় সম্প্রসারণ, ঠিক আছে। ইক বর্ণের স্থানে ইয়ম বর্ণের ইয়ন বর্ণের যদি আদেশ করা হয়, এই যে প্রক্রিয়াটা তাকে বলা হয় সম্প্রসারণ। ইক বর্ণ কি আছে এখানে ধাতুতে বলুন? ইক বর্ণ কি আছে বলুন? রকার, এই তো গ্রহ আছে কিন্তু এটা কি গৃহ ছিল, মানে রিকার ছিল? আচ্ছা, এখানে ইয়নো হবে না, ইয়নহ পরে সকার আছে। ইজ্ঞানহ সম্প্রসারণম। ইক বর্ণের স্থানে যদি ইয়ন বর্ণ আদেশ করা হয়, প্রয়োগ করা হয়, তাহলে কি হবে? সম্প্রসারণ তাকে বলা হচ্ছে। यनः स्थाने प्रयुज्यमानः यः इक् सः সম্প্রসারণসংজ্ঞः ভবতি। यनः স্থানে সূত্রের অর্থটাও আমি লিখে দিচ্ছি। यनः স্থানে प्रयुज्यमानः यः इक् सः সম্প্রসারণসংজ্ঞः স্যাৎ। তাহলে ইয়ন বর্ণের স্থানে প্রয়োজ্যমান যে ইক বর্ণ তাকে সম্প্রসারণ বলা হচ্ছে, ঠিক আছে। তার সম্প্রসারণ সংজ্ঞা। ইয়ন বর্ণ এখানে আছে কি? রকার হচ্ছে এখানে ইয়ন বর্ণ, ঠিক আছে। इक् यनः सम्प्रसारणं, यनः स्थाने प्रयुज्यमानः यः इक् सः सम्प्रसारणसंज्ञः भवति। यन বর্ণ হচ্ছে এখানে রেফ রকার, তার স্থানে যে প্রয়োজ্যমান ইক মানে ইকার, তাকে কি বলা হচ্ছে? তাকে সম্প্রসারণ বলা হচ্ছে। তাহলে ইয়নের স্থানে কি হবে? গ্রহের স্থানে গ্রহিজ্যা বৈবেধি এই সূত্রের দ্বারা সম্প্রসারণ হয়ে যাবে। সম্প্রসারণ হবে মানে ইয়ন বর্ণের স্থানে কি হবে? ইয়নের জায়গাতে ইয়ন বলতে কোনগুলা? য়, র, ল, ল, ব। এদের স্থানে কি হবে? ই, ইক, উ, রি। আচ্ছা, ই, য়, র, ল, ব। তাহলে ইকারের স্থানে হবে ইকার, রেফের স্থানে হবে রিকার, লকারের স্থানে হবে রিকার, আর বকারের স্থানে হবে উকার, ঠিক আছে।
ইয়নের স্থানে চারটে ইয়ন বর্ণের স্থানে চারটে ইক বর্ণ হচ্ছে। এই যে প্রক্রিয়াটা, এটাকে বলা হচ্ছে ইয়নের স্থানে বিধীয়মান যে বর্ণ ইক, তাকে বলা হচ্ছে সম্প্রসারণ। তাহলে গ্রহ ধাতু আছে, গ্রহিজ্যা বৈবেধি ইত্যাদি সূত্রের দ্বারা এখানে সম্প্রসারণ করা হচ্ছে। সম্প্রসারণ করা হচ্ছে মানে রেফের স্থানে কি হবে? রেফের স্থানে কি হবে বলুন? রিকার। রিকার হয়ে যাবে। তাহলে এখানে রি হয়ে গেল, হ যেরকম আছে অ। বোঝা গিয়েছে সম্প্রসারণ বলতে কি? আচ্ছা স্যার, আরেকটা সূত্র বলছিলেন না, ওটা একটু লিখে দেবেন, মানে যেটা দিয়ে সম্প্রসারণ। হ্যাঁ, গ্রহিজ্যা বৈবেধি লিখে দিচ্ছি আমি এখানে। আচ্ছা, সম্প্রসারণ বোঝা গিয়েছে। সম্প্রসারণ বলতে কি বোঝানো হয়? হ্যাঁ স্যার, সম্প্রসারণ বলতে ইয়ানের জায়গায় ইক হবে। তো হ্যাঁ, ওইটা স্থানে অন্তরতমার জন্য ওই ইয়ার আলাওয়াটা ই রি রি উ হচ্ছে। এখানে যথাসংখ্য আছে ইয়ন চারটে, তার স্থানে ইক চারটে, ঠিক আছে। ইকারের স্থানে ইকার হবে, রেফের স্থানে রিকার হবে, লকারের স্থানে রিকার হবে এবং ওকারের স্থানে উকার হবে। আচ্ছা, কোন সূত্রের দ্বারা হচ্ছে এটাও আমি এখানে লিখে দিচ্ছি। আহ স্যার ওইটা যেটা করতাম যথা সংখ্যম যেটা, হ্যাঁ, সেই জায়গাটাতে তো পর পর আসতো না, মানে ইক মানে তো ই উ রিল রি। হুম, হ্যাঁ, ওটা এইখানে অ্যাকচুয়ালি রিল রি আমি এখানে এখানে লিখেছি, ওই ক্রমে আমি লিখিনি, ঠিক আছে। ওটা ক্রমেই হবে, ক্রমেই আদেশ হবে। আচ্ছা ग्रहिज्या वै व्यधि वष्टि विचति वृश्चति पृच्छति ভৃজ্যতীনাং নীতিচ। এই সূত্রের দ্বারা এখানে কি হবে? এই সূত্রের দ্বারা এখানে সম্প্রসারণ হয়ে যাবে। এতেষাম সম্প্রসারণম স্যাৎ কিতি নীতিচ। কিত প্রত্যয় যদি পরে থাকে বা নিত, কিত পরে থাকলে বা নিত পরে থাকলে এদের সম্প্রসারণ হয়। এখানে পরে কিত আছে, হ্যাঁ, পকারিত আছে বলে এখানে সম্প্রসারণ হয়ে যাচ্ছে। সম্প্রসারণ মানে হচ্ছে ইজ্ঞানু সম্প্রসারণম। ইয়নের স্থানে বিধীয়মান যে ইক, তার সম্প্রসারণ সংজ্ঞা হয়। তাহলে ইয়নের স্থানে বিধীয়মান এখানে ইক হচ্ছে, রেফ হচ্ছে ইয়ন বর্ণ, তার স্থানে বিধান করা হচ্ছে এখানে রিক বর্ণ, সম্প্রসারণ করা হয়েছে। সম্প্রসারণ করলে সম্প্রসারণাচ্চ এই সূত্রের দ্বারা কি হবে? পূর্বরূপ হয়ে যাবে। সম্প্রসারণাচ্চ এই সূত্রের দ্বারা পূর্বরূপ হয়ে গিয়ে, পূর্বরূপ একাদেশ হয়ে গিয়ে এখানে কি হবে? গ্রি হ অ। বোঝা গিয়েছে? গৃহ বর্ণ সম্মেলন করে দিলেই গৃহ, তারপরে প্রক্রিয়াতে গৃহম। স্যার এখানে পূর্বরূপটার কি দরকার হচ্ছে? গ রিকারে তো গ্রি হয়েই যাচ্ছে, হ্যাঁ, মানে এটা এমনি বর্ণ সম্মেলনই হয়ে যাচ্ছে। পূর্বরূপের এখানে হচ্ছে গ্রহ ধাতু, হ্যাঁ এখানে দরকার নেই যদিও। ইকারের স্থানে দরকার তো আছেই, হ্যাঁ দরকার নেই। সম্প্রসারণাচ্চ এর দ্বারা অ্যাকচুয়ালি কি হয়, যেখানে সম্প্রসারণ সংজ্ঞার পরেই সম্প্রসারণাচ্চ এই সূত্রের প্রবৃত্তি হয়। এক মিনিট, সূত্রের অর্থটা আমি একবার দেখে নিই।
আচ্ছা, সম্প্রসারণাচ্চ সূত্রে অর্থ হচ্ছে সম্প্রসারণাৎ আচি পরে, সম্প্রসারণাৎ আচি পরে পূর্বরূপম একাদেশः স্যাৎ। সম্প্রসারণাৎ আচি পরে মানে হচ্ছে সম্প্রসারণ সঙ্গক যে বর্ণ তারপর যদি অচ থাকে তাহলে কি হবে, পূর্ব এবং পরবর্তী বর্ণের স্থানে একাদেশ হবে। এখানে সম্প্রসারণের পর অচ নেই, ঠিক আছে, সম্প্রসারণের পর এখানে হকার আছে, অচ নেই, তার জন্য এখানে পূর্ব পরের স্থানে একাদেশ হবে না, যেরকম আছে ওটাই থেকে যাবে। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা তাহলে গৃহম রূপ কিভাবে পেলাম বোঝা গিয়েছে তো। গ্রহ ধাতু থেকে গেহে কহ এই সূত্রের দ্বারা ক প্রত্যয়ের বিধান করা হয়েছে। ক প্রত্যয় বিধান করার পর কি হচ্ছে, এখানে গ্রহিজ্যা বৈবধি ওয়াষ্টি, গ্রহিজ্যা বৈবধি ওয়াষ্টি বিচ্যতি পৃচ্ছতি পৃচ্ছতি ভৃজ্যতি নাং নীতি এই সূত্রের দ্বারা এখানে সম্প্রসারণ করা হচ্ছে। সম্প্রসারণ করলে এখানে রেফের স্থানে রিকার হয়ে যাচ্ছে, তারপর বর্ণ সম্মেলন করে প্রক্রিয়াতে গৃহম আমরা রূপ পাচ্ছি। গৃহম অর্থ, গৃহমের অর্থ কি? এর অর্থ হচ্ছে গৃহাতি ধান্যাদিকম ইতি গৃহম। গৃহমের অর্থ হচ্ছে গৃহাতি ধান্যাদিকম, গৃহাতি ধান্যাদিকম গৃহম, গৃহাতি ধান্যাদিকম গৃহম, তার মানে যে ধান্যাদি গ্রহণ করে তাকে এখানে কি বলা হচ্ছে, গৃহ বলা হচ্ছে। তাহলে যে গ্রহণ করে তাকে গৃহ বলা হচ্ছে। এখানে ঘর অর্থও আছে, আবার গ্রহণ যে যিনি করেন, হ্যাঁ, এই অর্থে কর্তাকেও বোঝানো হচ্ছে। তাহলে বোঝা গিয়েছে গেহে কর্তারি এই যে অর্থ বলা হয়েছিল, হ্যাঁ, ঘর অর্থ হবে এবং কর্তারূপ যদি অর্থ থাকে তাহলে এখানে গ্রহ ধাতু থেকে ক প্রত্যয় হবে। স্যার ওই গৃহাতি ধান্যাদিকমটা বুঝতে পারলাম না, ওইটার মানেটা। ধান্যাদিকম মানে হচ্ছে ধান ইত্যাদি, হুম, ধান্য ইত্যাদি যিনি গ্রহণ করেন, যেখানে রাখা হয়, ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। হুম। তাকে বলা হচ্ছে গৃহম। ও আচ্ছা আচ্ছা, মানে যে জায়গাটা যেন ওইগুলোকে নিচ্ছে তাই জন্য সেইটা কর্তা হয়ে যাচ্ছে, তাই জন্য এটা কর্তৃরূপে। আচ্ছা, হুম। ঠিক আছে। আপনারা একটা লাইন হয়তো শুনেছেন যে গৃহিণী গৃহম উচ্যতে, গৃহিণী এবং হুম, গৃহম অনেক জায়গায় বলা হয়, কর্তার উপার্থ আবার সবকিছু গ্রহণ করেন বলে গৃহম বলা হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ তাহলে স্যার। বোঝা গিয়েছে গেহে কহ সূত্রের অর্থ। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে আছে কর্মণ্যন, কর্মণি অন, কর্মণ্যন, কর্মণি অণ, কর্মণি সপ্তমী একবচনান্ত পদ, অণ প্রথমা একবচনান্ত, কর্মণি সপ্তমী একবচনান্ত, অণ হচ্ছে প্রথমা একবচনান্ত। আর ধাতু হো প্রত্যয় পরশ্চ ইত্যাদি সূত্রের এখানে অধিকার আসছে। ধাতু হো প্রত্যয় পরশ্চ, কর্মণিয়ন ধাতু হো প্রত্যয় পরশ্চ, কর্মণি সপ্তমী একবচন আছে তার জন্য কর্মণি উপপদে পাওয়া গেল। এরপর ধাতু হো অন প্রত্যয় পরহ ভবতি, তাহলে কর্মণি উপপদে, কর্ম যদি উপপদে থাকে তাহলে তাহলে কি হবে, কর্ম উপপদে থাকলে ধাতুর থেকে অন প্রত্যয়ের বিধান করা হবে এই সূত্রের দ্বারা। কর্মণি উপপদে ধাতু হো অন প্রত্যয় স্যাৎ। বোঝা গিয়েছে, কর্মণি উপপদে ধাতু হো অন প্রত্যয় ভবতি, কর্ম উপপদে থাকলে ধাতু থেকে অন প্রত্যয়ের বিধান করা হবে। যেরকম কুম্ভম করোতি ইতি কুম্ভকারঃ, কুম্ভম করোতি, কুম্ভ মানে কি, কুম্ভ মানে হচ্ছে মাটির যে ঘট তাকে বলা হচ্ছে কুম্ভ। কুম্ভম করোতি, ইহ কুম্ভম করোতি সহ কুম্ভকারঃ, এখানে
কুম্ভ কর্ম উপপদে আছে বলে কৃ ধাতু থেকে এখানে অন প্রত্যয় হয়ে কুম্ভকার রূপ হয়েছে। ঠিক আছে, রূপ সাধন আমরা যদি দেখি, কুম্ভম করোতি ইতি কুম্ভকারঃ, কি রূপ সাধন করতে হবে? কুম্ভকারঃ, মাটির জিনিসপত্র যিনি করেন তাকে বলা হয় কুম্ভকারঃ। কুম্ভম ইহ করোতি সহ কুম্ভকারঃ। এখানে কি বলা হয়েছে সূত্রে, যে কর্মণি উপপদে ত্রিধাতোঃ अण् प्रत्ययः भवति, धातोः अण् प्रत्ययः भवति। কর্মণি উপপদে, কর্ম যদি উপপদে থাকে তাহলে ধাতু থেকে কি হবে? অণ প্রত্যয়ের বিধান করা হবে। এখানে কর্ম উপপদে আছে, কুম্ভ কর্ম উপপদে আছে বলে ধাতু থেকে এখানে অণ প্রত্যয় হয়ে কার হবে, তারপর কুম্ভকার রূপ সাধন করা হবে। রূপটা আমি ডিটেলস এখানে বলে দিচ্ছি কিভাবে হবে। কুম্ভ শব্দটা কর্ম উপপদে আছে বলে কি হবে? এখানে কুম্ভ আগে এটাই লিখছি, কুম্ভ উপপদে কর্ম উপপদে আছে মানে কুম্ভম করোতি, তাহলে কুম্ভ এরপর ত্রিধাতু। ঠিক আছে, ত্রিধাতু আছে, কি হবে? ত্রিধাতু থেকে কি প্রত্যয়ের বিধান করা হবে? এখানে অণ প্রত্যয়, অনুবন্ধ লোপ হয়ে কি হবে? কুম্ভ ক্রি অ। এরপর ঋণিত আছে বলে অচু ইণিতি এই সূত্রের দ্বারা কি হবে? বৃদ্ধি হয়ে যাবে, অজন্ত অঙ্গের বৃদ্ধি হয়ে গিয়ে কি হবে? কুম্ভ কার অ, উড়ন রপরহ হবে কুম্ভ কার কার অ কার, কুম্ভ কুম্ভ কার। বোঝা গিয়েছে? কুম্ভ কার, এতদূর পর্যন্ত বোঝা গিয়েছে তো? আচ্ছা, তাহলে এরপর কি হবে? এরপর কারো, এটা হচ্ছে কৃদন্ত হয়ে গেল। কৃদন্ত হয়ে গেল কেন? কেননা কৃত প্রত্যয় এর অন্তে আছে। কি কৃত প্রত্যয় আছে এখানে বলুন? এটা তো আন ছিল। হ্যাঁ, ওইটাই তো প্রত্যয় ছিল, আন প্রত্যয়। হ্যাঁ, এখানে কৃত প্রত্যয় হচ্ছে অণ প্রত্যয়, তাহলে অণ প্রত্যয়ান্ত কৃত প্রত্যয়ান্ত বলে এখানে কি হবে? কর্তৃকর্মণুঃ কৃতি, এই সূত্রের দ্বারা এখানে ষষ্ঠী হয়ে যাবে। সূত্রের অর্থ হচ্ছে কৃতযোগে কর্তরি কর্মণি চ ষষ্ঠী স্যাৎ। কৃত প্রত্যয়ের যোগে কি হবে? কর্তরি এবং কর্মণি অর্থে ষষ্ঠী হবে। এখানে ষষ্ঠী হয়ে যাবে, দ্বিতীয়ার স্থানে এখানে ষষ্ঠী হয়ে যাবে। তাহলে কুম্ভ কার, বোঝা গিয়েছে? কর্তৃকর্মণুঃ কৃতি সূত্রের দ্বারা এখানে ষষ্ঠী হচ্ছে। কর্তৃকর্মণুঃ কৃতি সূত্রের দ্বারা এখানে ষষ্ঠী হচ্ছে। তাহলে কুম্ভ কার। বুঝতে পেরেছেন? এরপর এখানে উপপদম আতিং এই সূত্রের দ্বারা এখানে সমাস হবে। উপপদম আতিং এই সূত্রের দ্বারা এখানে উপপদ সমাস হবে। ঠিক আছে, কি হবে? উপপদম আতিং এই সূত্রের দ্বারা এখানে উপপদ সমাস হবে।
उपपदं सुबन्तं समर्थेन नित्यं समस्यते। उपपदं तिङन्तं সরি উপপদম সুবন্তম, উপপদ সুবন্ত হচ্ছে কুম্ভ ঙস, এর কার সাথে সমাস হবে? সমর্থেন, সমর্থ কার, সমর্থেন নিত্যম সমস্যতে, উপপদম সুবন্তম সমর্থেন নিত্যম সমস্যতে। তাহলে উপপদম অতিং এর সূত্রের দ্বারা এখানে সমাস হয়ে গেল। সমাস হলে কি হবে? সমাসত্বাৎ প্রাতিপদিক সংজ্ঞা। প্রাতিপদিক সংজ্ঞা কার দ্বারা হবে এখানে? বলুন। সমাস আসছে একটা আছে ওইটা। হ্যাঁ, কৃত্যার্জিত সমাসাশ্চ। হ্যাঁ, কৃত্যার্জিত সমাসাশ্চ এই সূত্রের দ্বারা এখানে প্রাতিপদিক সংজ্ঞা হয়ে যাবে। প্রাতিপদিক সংজ্ঞা হলে অন্য একটা সূত্র আছে কি, সুপো ধাতু প্রাতিপদিকয়োঃ। ধাতু প্রাতিপদিকয়োঃ। সুপো ধাতু প্রাতিপদিকয়োঃ। সূত্রে হচ্ছে ধাতু প্রাতিপদিকয়োঃ অবয়বয়োঃ অবয়বস্য ধাতু প্রাতিপদিকয়োঃ অবয়বস্য সুপঃ লুক ভবতি। কি সূত্রের অর্থ? ধাতু প্রাতিপদিকয়োঃ অবয়বস্য সুপঃ লুক ভবতি। বোঝা গিয়েছে? কি সুপের লুক হয় মানে হ্যাঁ হ্যাঁ, লোপ হয়ে সুপ যায়। বলতে, সুপ বলতে সুপ প্রত্যয় যেগুলো আছে, সুঔজস হ্যাঁ অমৌসস হ্যাঁ ইত্যাদি, তাদের হ্যাঁ সূত্রের হ্যাঁ। অর্থ হচ্ছে ধাতু প্রাতিপদিকয়োঃ সুপঃ, ধাতু প্রাতিপদিকয়োঃ অবয়বস্য সুপঃ লুক ভবতি। লোপ হয়ে যাবে, তাহলে লুক হয়ে যাবে। তাহলে এখানে কার অবয়ব আছে? ধাতুর না প্রাতিপদিকের অবয়ব আছে? হ্যাঁ, কার অবয়ব? তোর এখানে ওই গাছ গুলো লোপ হবে এটা বুঝেছি। হ্যাঁ, ngস কার অবয়ব? ওই সুপ প্রাতিপদিকের অবয়ব। কুম্ভ যে প্রাতিপদিক আছে, হ্যাঁ 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কুম্ভ গাছ তারপরে তো কার হ্যাঁ ছিল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, প্রাতিপদিকের অবয়ব, তাহলে তার লোপ হয়ে যাবে। প্রাতিপদিকের অবয়ব তার লোপ হয়ে গিয়ে কি হবে? কুম্ভকার, একসাথে মিলিয়ে দিলে হবে কুম্ভকার। এরপর কি হবে? এখানে যেহেতু প্রাতিপদিক সংজ্ঞা আছে, তাই একাদেশ বিকৃতম অনন্যবত এই সূত্রের দ্বারা এখানে প্রাতিপদিক সংজ্ঞা আছে বলেই সুবুৎপত্তি হয়ে গিয়ে প্রক্রিয়াতে কুম্ভকারঃ। বোঝা গিয়েছে? বুঝতে পেরেছেন? ওই কুম্ভ কারা তারপরে কি বললেন ওইটা বুঝতে পারিনি মানে। কুম্ভকারও আছে, এর তো হ্যাঁ প্রাতিপদিক সংজ্ঞা আগের থেকেই করা আছে এখানে না, হ্যাঁ উপপদম হ্যাঁ অতিথের দ্বারা এখানে সমাস করা হয়েছে। যেহেতু সমাস করা হয়েছে তার জন্য সমাস করার ফলে এখানে কৃত্যার্জিত সমাস আসছে, এই সূত্রের দ্বারা প্রাতিপদিক সংজ্ঞা আছে। এখন যদি প্রাতিপদিক সংজ্ঞা থাকে তাহলে আমরা সুবুৎপত্তি করতে পারবো। তাই প্রাতিপদিক সংজ্ঞা আছে বলে সুবুৎপত্তি আবার করে এখান থেকে এর কি করা হচ্ছে? ও আচ্ছা, কুম্ভ কারাহা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। কুম্ভকারঃ রূপ সাধন করা হলো। বোঝা গিয়েছে? তাহলে কর্ম উপপদ আছে বলে এখানে ত্রিধাতু থেকে কর্মণ্যন এই সূত্রের দ্বারা অন প্রত্যয় করা হচ্ছে, অনুবন্ধ লোপ করে কুম্ভ অম ক্রি অ। এরপর ণিত আছে বলে অচৈণিতি এই সূত্রের দ্বারা অজন্ত অঙ্গের বৃদ্ধি হয়ে যাচ্ছে, কুম্ভ অম কার অ কুম্ভকার। এরপর কর্তৃকর্মণুঃ কৃতি এই সূত্রের দ্বারা এখানে হৃদয়োগে এখানে ষষ্ঠী করা হয়েছে, অমের স্থানে এখানে ngস করে দিয়েছি, তাহলে কুম্ভ ngস কার। এরপর উপপদমতিং এই সূত্রের দ্বারা এখানে সমাস বিধান করা হচ্ছে, উপপদম সুবন্তম সমর্থেন সমস্যতে। উপপদ যে সুবন্ত তার সমর্থ প্রাতিপদিকের সাথে, সমর্থের সাথে
সমাস করা হয়, সরি সমর্থের সাথে সমাস করা হয়, প্রাতিপদিকের সাথে না, তাহলে সমাস করে দেওয়া হচ্ছে উপপদমতিং এর সূত্রের দ্বারা, উপপদ সমাস করা হচ্ছে। উপপদ সমাস করার পরে কি হবে? প্রত্যর্ধিত সমাসাশ্চ এই সূত্রের দ্বারা সমাস প্রাতিপদিক সংজ্ঞা হয়ে যাবে। প্রাতিপদিক সংজ্ঞা হলে সুপ ধাতু প্রাতিপদিকয় এই সূত্রের দ্বারা সুপের লুক হয়ে যাবে, প্রাতিপদিকের অবয়ব যে সুপ তার লুক হয়ে যাবে এখানে। তারপর প্রক্রিয়াতে একাদেশ বিকৃত অনন্যবৎ এই নিয়মের দ্বারা কি হবে? এখানে সুবুৎপত্তি হবে, যেহেতু প্রাতিপদিক সংজ্ঞা আছে বলে সু ঔজস ইত্যাদি সূত্রের দ্বারা এখানে সুবুৎপত্তি হবে। তারপর কুম্ভকারহ রূপ পাবো। বোঝা গিয়েছে? স্যার লাস্টে একটা সূত্র বললেন, ওটা কি বললেন? একাদেশা एकादेश विकृतम अनन्यवत। এটা হচ্ছে একটা পরিভাষা, ঠিক আছে? একাদেশ বিকৃতম অনন্যবত এটা হচ্ছে একটা পরিভাষা, যার অর্থ হচ্ছে एकादेशे विकृते अपि अन्यवत न भवति। एकादेशे विकृते अपि अन्यवत न भवति। যেরকম কোনো মানুষের যদি একটা পা কেটে যায় বা একটা পা যদি না থাকে, তাহলে কি তাকে মানুষ বলা হয় না? না না, মানুষই থাকে। তাকে মানুষ হিসাবেই গণ্য করা হয়। ঠিক একইভাবে কুকুরের যদি লেজ না থাকে, তাহলে কি তাকে কুকুর বলে মানা হয় না? কুকুর বলেই মানা হবে, তাই তো? ঠিক একইভাবেই এখানে প্রাতিপদিক সংজ্ঞা হওয়ার ফলে, সমাসের ফলে কি হয়েছে? এখানে প্রাতিপদিক সংজ্ঞা করা হয়েছে। প্রাতিপদিক সংজ্ঞা করার ফলে কি হয়েছে? এখানে সুপের লুক করে দেওয়া হয়েছে, কিন্তু সুপের লুক করে দিলেও প্রাতিপদিক সংজ্ঞা আছেই এর। বোঝা গিয়েছে? যদিও একদেশ বিকৃত, কিন্তু তা সত্ত্বেও অন্যের তুল্য হবে না, অন্যের মতো হবে না, ঠিক আছে? তার জন্য প্রাতিপদিক সংজ্ঞা এখনো তদবস্থই। বোঝা গিয়েছে? আচ্ছা, তাহলে প্রাতিপদিক সংজ্ঞা এখনো আছে বলে কি হচ্ছে? সুঔজস ইত্যাদি সূত্রের দ্বারা এখানে সুবুৎপত্তি করা হচ্ছে। সুবুৎপত্তি করলে কুম্ভকারহ রামহ শব্দের মতোই রূপ হয়ে গিয়ে কুম্ভকারহ রূপ হবে। বোঝা গিয়েছে? আচ্ছা, অনহ অপবাদহ সূত্রে এখানে কি বলা হচ্ছে? আচ্ছা, এটা না 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 সরি, কুম্ভম করোতি ইতি কুম্ভকারः, यह কুম্ভম করোতি ঘটম यह করোতি সহ কুম্ভকারः। বোঝা গিয়েছে তাহলে? আচ্ছা, এরপরের সূত্র হচ্ছে আতোনুপসর্গে কহ। আতঃ অনুপসর্গে কহ। আতঃ পঞ্চমী একবচনান্ত, অনুপসর্গে সপ্তমী একবচনান্ত, কহ হচ্ছে প্রথমা একবচনান্ত। আর কর্মণি ধাতুঃ প্রত্যয়ঃ পরশ্চ ইত্যাদি সূত্রের এখানে অনুবৃত্তি আর অধিকার আসছে। তাহলে আতঃ এটা হচ্ছে ধাতুর বিশেষণ, এই জন্য তদন্ত বিধি হয়ে গিয়ে আদন্তাৎ ধাতুঃ, আদন্তাৎ ধাতুঃ। অনুপসর্গে তাহলে অনুপসর্গাত, এখানে পঞ্চমী হিসেবে বিপরিণাম করে দেওয়া হয়েছে, তার জন্য আদন্তাৎ ধাতুঃ অনুপসর্গাত। ধাতু যদি আদন্ত হয় এবং উপসর্গ যদি না থাকে, ধাতুর আগে যদি উপসর্গ না থাকে, তাহলে আদন্তাৎ ধাতুঃ অনুপসর্গাত। কর্মণি উপপদে, কর্ম উপপদে যদি থাকে, তাহলে কি হবে? ক প্রত্যয় হবে এই সূত্রের দ্বারা। কি বলা হচ্ছে? আদন্ত ধাতু হতে হবে, অনুপসর্গক ধাতু হতে হবে, এবং যদি কর্ম উপপদে থাকে, তাহলে সেই আদন্ত অনুপসর্গক ধাতু থেকে ক প্রত্যয়ের বিধান করা হবে। এখানে কিন্তু কর্ম উপপদে থাকলে অন প্রত্যয় কর্মণ্যন সূত্রের দ্বারা হবে না।
আতন উপসর্গে কহ এই সূত্রের দ্বারা ক প্রত্যয়ের বিধান করা হচ্ছে। এটাই বলা হচ্ছে সূত্রের অর্থে आदन्तात् धातोः अनुपसर्गात् कर्मणि उपपदे कः स्यात्। धातु यदि आदन्तः स्यात् अनुपसर्गकः स्यात् कर्मणि उपपदे किञ्चित् पदं स्यात् तदा तस्मात् धातोः कः प्रत्ययः विधीयते। आदন্ত ধাতু থেকে অনুপসর্গক আদন্ত আকারান্ত ধাতু থেকে ক প্রত্যয় বিধান করা হবে যদি কর্ম উপপদে থাকে। এখন উদাহরণ দেখব আমরা। गोदः गोदः गाम ददातीति गोदः। यह गाम ददाति सह गोदः। যিনি গরু প্রদান করেন বা দান করেন তাকে বলা হচ্ছে গোদহ, গবাম দাতা। তাহলে এখানে গো গাম দদাতি কর্ম উপপদে আছে। হ্যাঁ, গো অম দা ক, গো অম দা অ, গো অম দ অ। আতো লোপ এটিতে হয়ে যাচ্ছে, তাহলে গো অম দ হয়েছে। এরপর যেহেতু কি আছে, কৃদন্ত আছে বলে কর্তৃকর্মণ কৃতি সূত্রের দ্বারা এখানে কর্মণি ষষ্ঠী হয়ে যাবে এখানে গো নস দ। তারপর উপপদ মতিং এই সূত্রের দ্বারা উপপদ সমাস হবে। সুপ ধাতু প্রাতিপদিকীয় হয়ে সূত্রের দ্বারা প্রাতিপদিকের তার আগে সমাস হয়ে যাবে প্রত্যুত্থিত সমাসাশ্চয়ের দ্বারা। সংজ্ঞা হলে সুপ ধাতু প্রাতিপদিকীয় হয়ে দ্বারা সমাসের পরে প্রাতিপদিক সংজ্ঞা হবে প্রত্যুত্থিত সমাসাশ্চয় সূত্রের দ্বারা। প্রাতিপদিক সংজ্ঞা হলে সুপ ধাতু প্রাতিপদিকীয় হয়ে সূত্রের দ্বারা প্রাতিপদিকের লুক হয়ে যাবে, প্রাতিপদিকের পরে সুপের লুক হয়ে যাবে। এখানে প্রাতিপদিকের অবয়ব যে সুখ তার লোপ হয়ে গিয়ে গো দ। এরপর একাদেশ বিকৃত অনন্যবৎ ইত্যাদি নিয়মের দ্বারা এখানে প্রাতিপদিক সংজ্ঞা আছেই। প্রাতিপদিক সংজ্ঞা আছে বলে সুবুৎপত্তি হয়ে গিয়ে গো দ সু গো দহ। বোঝা গিয়েছে? স্যার আরেকবার একটু ওই ইয়ে থেকে বলে দেবেন? গাম দদাতি, এখানে গাম কর্ম উপপদে আছে বলে দা ধাতু থেকে ক প্রত্যয় হচ্ছে, দ আসছে, ঠিক আছে। এরপর এখানে এটা হচ্ছে কৃদন্ত, এই জন্য কি হবে কর্তৃকর্মণ কৃতি সূত্রের দ্বারা আগের যেরকম আছে এখানে ঠিক একই ভাবে কর্তৃকর্মণ কৃতির দ্বারা কি হবে এখানে কর্ম, এখানে ষষ্ঠী হয়ে যাবে কর্তরি কর্মণি চ ষষ্ঠী। তাহলে এখানে ষষ্ঠী হচ্ছে, ষষ্ঠী হওয়ার পরে কি হবে এখানে উপপদমতিং এই সূত্রের দ্বারা উপপদ সমাস হয়ে যাবে। উপপদ সমাস হলে এখানে প্রত্যুত্থিত সমাসাশ্চ সূত্রের দ্বারা প্রাতিপদিক সংজ্ঞা হবে। প্রাতিপদিক সংজ্ঞা হলে প্রাতিপদিকের অবয়ব যে সুপ তার এখানে লুক হয়ে যাবে, লুক হয়ে গেল গো দ। এরপর প্রাতিপদিক সংজ্ঞা আছে বলেই এখান থেকে সুবুৎপত্তি হচ্ছে গো দহ। বোঝা গিয়েছে? এখানে দেখুন আকারান্ত ধাতু আছে, দা ধাতু আকারান্ত, কর্ম উপপদে আছে এবং ধাতুতে কোনো উপসর্গ নেই বলে আকারান্ত কর্ম উপপদে আছে এরকম ধাতু থেকে ক প্রত্যয়ের বিধান করা হচ্ছে আতন উপসর্গে কহ এই সূত্রের দ্বারা। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার, মানে দাটা ছিল আদন্ত ধাতু আর ওটার কোনো উপসর্গ নেই। আর এই গাম দদাতি হচ্ছে গাম যেহেতু কর্ম আছে তো সেইটার জন্য এই আতন উপসর্গে কাহা দিয়ে ক প্রত্যয় প্রদান করতে পারছে। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। যেরকম গাম দদাতি ইতি গোদহ, এরকমই হচ্ছে ধনম দদাতি ইতি ধনদহ, একইভাবে রূপ হবে ধনম দদাতি ইতি ধনদহ। কম্বলম দদাতি ইতি কম্বলদহ, ইহ কম্বলম দদাতি সহ জনঃ কম্বলদহ।
এই দুটো রূপ সাধন আপনারা নিজেরা চেষ্টা করবেন, ঠিক আছে? পরের দিন আমি জিজ্ঞেস করব। ধনদহ কম্বলদহ একই আছে, রূপ কিছুই নেই। কম্বলম দদাতি কম্বলম দা ক, তারপরে যেরকম প্রক্রিয়া আছে একই। আচ্ছা, এখানে সূত্রে কি বলা হয়েছে যে আদন্ত ধাতু থেকে কর্ম উপপদে যদি থাকে, আদন্ত ধাতু যদি হয় এবং অনুপসর্গক যদি ধাতু হয় তাহলে তার থেকে ক প্রত্যয় হবে। যদি উপসর্গ থাকে তাহলে তার থেকে ক প্রত্যয় হবে না, তার নিষেধ করা হয়েছে অনুপসর্গে এই পদের দ্বারা। বলা হচ্ছে আদন্তাৎ অনুপসর্গাৎ ধাতু। আদন্ত যদি ধাতু হয় হলেও যদি অনুপসর্গক হয় তাহলে এই সূত্রের প্রবৃত্তি হবে, না হলে কিন্তু হবে না। যেরকম আত অনুপসর্গে হয় সূত্রে একটা এখানে প্রত্যুদাহরণ দেওয়া আছে, গো সন্দায়ঃ গাম সন্দদাতি গো সন্দায়ঃ গাম সম্যক দদাতি। এখানেও একই অর্থ, গাম দদাতি গোদহ গাম সম্যক দদাতি গো সন্দায়ঃ। এখানে গাম উপপদে আছে, কর্ম উপপদে আছে, আকারান্ত ধাতু আছে, কিন্তু তাহলেও এখানে অনুপসর্গক ধাতু নয়। দেখুন এখানে সম উপসর্গ সংযোগ সম্পূর্বক দা ধাতু আছে, তাহলে অনুপসর্গক এখানে দা ধাতু নেই। তার জন্য কি হবে, এখানে আত অনুপসর্গে হয় সূত্রের দ্বারা এখানে ক প্রত্যয় হবে না। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। যদি অনুপসর্গক ধাতু হয় তাহলে এই সূত্রের প্রবৃত্তি হবে, যদি অনুপসর্গক ধাতু না হয় তাহলে ক প্রত্যয় হবে না। দা ধাতু থেকে কর্ম উপপদে থাকলে কি হবে, অন প্রত্যয় হয়ে গিয়ে গো সন্দায়ঃ দা অন দা অ, এরপরে আতোযুক চিহ্নকৃত হো দা য় অ দায় দায়ঃ গো সন্দায়ঃ। বোঝা গিয়েছে? এর ওই আন্ডার একবার কি আচ্ছা, গো থেকে ওইটা বুঝতে পারি। তাহলে গো একেবারে আমি লিখে দিচ্ছি শেষের অংশটা যেটা আছে, ঠিক আছে? হ্যাঁ দা স্যার, ওই আন্ডার করতে অণ, আচ্ছা, গাম গো দা গো সম দা অণ। কেন এখানে সম উপসর্গক আছে এই জন্য গো সম দা অণ। এরপর এখানে কি হবে, অনের জায়গাতে দা অ দা য় অ আতোযুক চিহ্নকৃত সূত্রের দ্বারা ইউকাগম হয়ে যাবে দা য়, তারপর গো সম দায় গো সন্দায় গো সন্দায়ঃ, এরকম রূপ হবে, ঠিক আছে? বাকি গো গাম গো নস ইত্যাদি যেরকম আছে একই হবে। উপপদ সমাস ইত্যাদি যেরকম প্রক্রিয়া আমাদের একই যাবে, শুধুমাত্র এখানে দা ধাতু থেকে ক প্রত্যয় না হয়ে এখানে অণ প্রত্যয় হচ্ছে। অণ প্রত্যয় হচ্ছে বলে এখানে আতোযুক চিহ্নকৃত হয়ে দ্বারা ইউকাগম হচ্ছে দায়ঃ গো সন্দায়ঃ। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। বোঝা গিয়েছে তো এতদূর? হ্যাঁ স্যার। ঠিক আছে।